তো আমরা আমাদের আগের সেশন গুলো যেভাবে করছি সেভাবে শুরু করি। প্রথম হচ্ছে given the likely diagnosis which of the following is the most appropriate management option. Previously well 58-year female referred by her GP to the hospital. She complains of recurring attacks of room spinning around her in a horizontal plane. মাথা ঘুরায়, এক কথায় vertigo, which is happening multiple occasions every day. অনেকবার করে হচ্ছে। Each attack lasts about 10 seconds. Seems to occur whenever she turns in bed. বেডে শুতে গেলেই এই জিনিসটা হচ্ছে, lies down or sits up from the supine position. সো এটার মানে কি, এখানে হচ্ছে ক্লুটা প্রথম, আপনি পজিশন চেঞ্জ করলে হচ্ছে আপনার ভার্টাইগো হচ্ছে। ডায়াগনোসিস কি? BPPV. বিপিপি, ভেরি গুড। পজিশন চেঞ্জ করলে ভার্টাইগো হচ্ছে, সো ইট ইজ বিপিপিবি। কোনো আদার সিমটম নাই, কোনো মেডিকেশন পাচ্ছে না, নিউরোলজিক্যাল এক্সামিনেশন নরমাল। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অপশন তাহলে কোনটা হবে? Eclipse maneuver. এপ্লি ম্যানোভার, ভেরি গুড। তাহলে এটা কোনটা? এটা কি হবে? এটা হচ্ছে ডায়াগনোসিস করবো হলফাইট ম্যানুভারের মাধ্যমে। ট্রিটমেন্ট এপ্লে দিয়ে। ডায়াগনোসিস এর ক্ষেত্রে ফার্স্ট লাইন টেস্ট যদি হয়, ইন কেস অফ সাসপেক্টেড বিপিপিবি, আমরা হচ্ছে ফার্স্টে হলপিক ম্যানুভার করব, ঠিক আছে? তারপরে হচ্ছে কি হবে এখানে, ম্যানুভার করার সময়, মানে এই হলপিক ম্যানুভারের কথা বলতেছি, ম্যানুভার করার সময় তখন হচ্ছে যে আপনার নিস্টেগমাস দেখা যাবে। ইভেন এই জিনিসটা হচ্ছে আমি ইএনটি প্লেসমেন্টের সময় দেখছিলাম, পেশেন্টকে হচ্ছে সুপাইন পজিশনে, লাইন পজিশনে ছিল পেশেন্ট, সেখান থেকে হঠাৎ করে বসানো হয়েছে, আবার বসানো থেকে হঠাৎ করে হচ্ছে সুপাইন পজিশনে, মানে লাইন পজিশনে শোয়ানো হয়েছে। এটা করার সাথে সাথে পেশেন্টের চোখ একদম নিস্টেগমাস টাইপ যে ফিচারটা আছে সেটা পুরোপুরি দেখা গেছে। আচ্ছা, এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কখন সাসপেক্ট করবেন, এটা তো একটা দিছে হচ্ছে আপনার একদম স্পেসিফিক, যে বিপিপিবির জন্য এর চেয়ে স্পেসিফিক আর কিছু হয়। তো আপনার যখন একটা পেশেন্ট ভার্টাইগো, নরসিয়া উইথ নিস্টেগমাস, ভার্টাইগো, নরসিয়া উইথ নিস্টেগমাস যদি বলে, তখন ফার্স্টে হচ্ছে আমাদেরকে বিপিপিবি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বিপিপিবির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিউরেশনটা। ডিউরেশন হচ্ছে কম, অ্যারাউন্ড 10 to 20 সেকেন্ডের মতো হচ্ছে এটা ডিউরেশনটা। আচ্ছা, আমাকে কয়েকটা কজ বলতে পারবেন ভার্টাইগো, মোস্ট কমন কজের মধ্যে কি কি আসবে? মেনিয়াস ডিজিজ, ল্যাবরিনথাইটিস। আচ্ছা, মেনিয়াস, তারপর হচ্ছে ল্যাবিরিনথাইটিস, তারপরে ভেস্টিবুলার নিউরোনাইটিস, বিপিপিবি, এগুলো সব চলে আসবে। আচ্ছা, ভার্টাইগোর মধ্যে। সো আপনি যদি ল্যাবিরিনথাইটিস এন্ড ভেস্টিবুলার নিউরোনাইটিস এবং বিপিপিবির মধ্যে পার্থক্য করতে চান, এই দুইটা মানে ল্যাবিরিনথাইটিস এন্ড হচ্ছে ভেস্টিবুলার নিউরোনাইটিস থেকে বিপিপিবি কিভাবে আলাদা করবেন? ইন কেস অফ বিপিপিবি, ঠিক আছে, আপনার হচ্ছে কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকবে না, ওকে? আর নিউরোনাই নিউরো নিউরো নিউরাইটিস, যেটা ভেস্টিবুলার নিউরাইটিস, আর একটা হচ্ছে আপনার ল্যাবিরিনথাইটিস, দুইটাই ইনফ্লামেটরি কন্ডিশন। সো দুইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইনফেকশনের হিস্ট্রি থাকবে, ওকে? সো ল্যাবিরিনথাইটিস আর নিউরাইটিস ভেস্টিবুলার, দুইটাতে যেহেতু ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকবে এন্ড রিসেন্ট ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারবেন। হিয়ারিং লস আছে, আবার হিয়ারিং মানে হিয়ারিং লস এর কোনো হিস্ট্রি নাই ইন কেস অফ হচ্ছে আপনার ভেস্টিবুলার নিউরাইটিস। ল্যাবিরিনথাইটিস এর ক্ষেত্রে হিয়ারিংটা এফেক্ট হবে, ঠিক আছে? এই দুই তিনটা পয়েন্ট দিয়ে হচ্ছে আপনাকে পার্থক্য করতে হবে।
সো আমরা যেটা দেখতেছিলাম, সরি এখানে তো ম্যানেজমেন্ট চাইছে, আমি তো খেয়াল করিনি, সরি। আচ্ছা আমি হচ্ছে বা ভুলে গেছি, আপনার অ্যান্সার কি দিছিলেন? এপ্লিস ম্যানোভার। অ্যাপ্লিস ম্যানুভার, সরি, হ্যাঁ আমার মাথায় ছিল না আর কি, sorry। So, আমাদের ডায়াগনোসিসটা আমি জিজ্ঞেস মানে ইনভেস্টিগেশন যেটা সাসপেক্ট করবেন তখন আপনি কোন টেস্ট করবেন সেটা আমি জিজ্ঞেস করছিলাম। ওকে, সরি। আচ্ছা, বিপিপিবির ক্ষেত্রে এটা হচ্ছে সেলফ লিমিটিং এন্ড পজিশনাল ভার্টিগো হবে অবভিয়াসলি। আমরা রোটেটরি নিস্টেগমাস দেখবো হলপিক ম্যানুভারের মাধ্যমে, আর এপ্লিস ম্যানুভারের মাধ্যমে এটা হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট অপশনে এক নম্বরে রাখবো। নেক্সটে যাই। Which of the following is the most likely cause of neurological symptoms? Okay. Functional disorder, hemorrhagic stroke, ischemic, migraine aura, TIA. Okay. 28 বছরের ফিমেল পেশেন্ট, presents with sudden onset weakness of her right arm, right side of the face, and disturbance of speech. Resolve over a period of 6 hours. Patient is 5 months pregnant, past history of note of DVT during her first successful pregnancy, and 2 previous miscarriages. So, একটু পর্যন্ত ডায়াগনোসিস কি? এপিএস। Patient pregnancy, APS, very good. APS, very good. সো এই যে এপিএস এর পেশেন্টের হচ্ছে আপনার একটা রাইট আর্ম উইকনেস, রাইট সাইড অফ দ্য ফেসে উইকনেস, স্পিচ ডিস্টারবেন্স হয়েছে। কি হয়েছে, এটা কি কারণে হয়েছে? স্ট্রোক হয়েছে। স্ট্রোক, আরো স্পেসিফিক? রাইট আর্ম, রাইট সাইড অফ দ্য ফেস। সিটি স্ক্যানটা দেখেন, নর্মাল, নো সাইন অফ অ্যাকুট নর্মাল। ইনফার্ক্ট, ঠিক আছে, নর্মাল। 6 ঘন্টার মধ্যে ভালো হয়ে গেছে, এই জন্য স্পেসিফিক জিজ্ঞেস করছি। TIA ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ভেরি গুড। সো একটা এপিএস এর পেশেন্ট আপনার কাছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে আসতে পারে। ওটা, এই যে এপিএস এর আপনারা অনেকগুলো অ্যান্টিবডি পড়ছেন থাকে, কোন অ্যান্টিবডিটা এই যে ফিউচার থ্রম্বোসিস প্রেডিক্ট করতে পারে? লুপাস, অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো ভেরি গুড। অ্যান্টিকার্ডিওলেটিং অ্যান্টিবডি। লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে আপনার প্রেডিক্ট করবে পরবর্তীতে পেশেন্টের হচ্ছে ফিউচারে থ্রম্বোসিস হবে নাকি, ঠিক আছে। আচ্ছা, একটু এটাকে ভালো মতো মনে রাখার জন্য, এপিএস এর মোস্ট কমন কজ কি? আন্ডারলাইন। মোস্ট কমন এসএলই। এসএলই, ভেরি গুড, এসএলই। তো এই কারণে হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে আপনাকে প্রেডিক্ট করতে সাহায্য করবে সবচেয়ে বেশি, মোস্ট কমনলি ফিউচারে থ্রম্বোসিস হবে নাকি এপিএস পেশেন্টে, সে কারণে। আচ্ছা, এপিএস সম্পর্কে আর এক দুইটা কথা যদি বলা হয়, যেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আপনার রিকারেন্ট মেইনলি, প্রেগন্যান্সি লস, ঠিক আছে বলেন। আর্টেরিয়াল ভেনাস থ্রম্বোএমবোলিজম, ওকে, কিছু স্কিন ম্যানিফেস্টেশন থাকতে পারে, রেনাস ওকে, ফেনোমেনন বা লিবিডো রেটিকুলারিস। ইয়েস, ভেরি গুড, লিবিডো রেটিকুলারিস। আচ্ছা, আমাকে একটু ইনভেস্টিগেশন প্রোফাইলের মধ্যে বলেন তো, কোন জিনিসটা স্পেসিফিক ভাবে বাড়বে ইনভেস্টিগেশনের মধ্যে? Yes, sir. ডি ডাইমার। কোন? ডি ডাইমার? Hello. ডি ডাইমার না আসলে, কোন কোয়াগুলেশন প্রোফাইল টা ও বাড়বে? আচ্ছা, এখানে এপিটিটি। এপিটিটি, ভেরি গুড, এপিটিটিটা বাড়বে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আহ আর কি, আচ্ছা এখান থেকে আর ঝামেলা না যায়। সো ভেরি গুড, সেম প্যাটার্নে
সেম প্যাটার্নে আজকে থার্সডে, রাইট? থার্সডেতে সবসময় হচ্ছে আপনার ডিএমসি তে গ্র্যান্ড রাউন্ড প্রেজেন্টেশন হয়। আজকে ডিএমসির গ্র্যান্ড রাউন্ড ছিল হচ্ছে একটা ফিমেল পেশেন্ট, রিকারেন্ট স্ট্রোকের হিস্ট্রি আছে তার। সে রিকারেন্ট স্ট্রোকের হিস্ট্রি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। পরবর্তীতে রিকারেন্ট স্ট্রোক, সেখান থেকে তারা বের করছে হচ্ছে ফিমেল পেশেন্ট, তার পিএনএস হয়েছে। পিএনএস এ কি থ্রম্বোএমবোলিজমের রিস্ক থাকে? হ্যাঁ, থাকে। থাকে। পিএনএস এ যেমন থাকবে, তেমন হচ্ছে যে আপনার এপিএস এ থাকবে, তেমন হচ্ছে মাল্টিপল মায়োলোমাতে থাকতে পারে, ডিকে এর ক্ষেত্রে থাকতে পারে। এই যে কজ গুলা আছে, আন্ডারলাইন কজ গুলা হচ্ছে স্পেসিফিক ডিজিজ অনুযায়ী খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রেজেন্টেশন কিন্তু রিকারেন্ট স্ট্রোক নিয়ে পেশেন্ট আসতেই পারে, যেহেতু থ্রম্বোএমবোলিজমের একটা ম্যানিফেস্টেশন তার আছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে টিআইএ, এবং পেশেন্টের যেহেতু রিকারেন্ট মিসক্যারেজ, তারপর হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিসেরও হিস্ট্রি ছিল। এপিটিটি এখানে দেখেন, উর্দু পর্যন্ত তো আমরা যাই নাই। এই যে দেখছেন, এপিটিটিতে রেজ রাখছে, এপিটিটিতে রেজ রাখা হয়েছে, এপিটিটিটা বাড়ছে। পসিবিলিটি অফ, এই যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, আন্ডারলাইন হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। ঠিক আছে? পেশেন্টের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট অপশন ফর হার, এটা আপনারা বলেন তো, এটা আপনারা বলেন। পরে 1 মিনিট পরে, 1 মিনিট পরে তারপর আপনারা বলেন আনসার কি হবে। অথবা অ্যান্সারও দিতে পারেন, কোনটা হবে অ্যান্সার। ল্যামোট্রিজিন। ল্যামোট্রিজিন, ভেরি গুড। পেশেন্টের কার্বামাজেপিন লেভেটিরিসিটাম হচ্ছে যে আপনাকে সাইড এফেক্ট আছে, ইনটলারেবল। ঠিক আছে? এখন সে ফ্যামিলির দিকে যাচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং এর দিকে যাচ্ছে, তো আমাদের ল্যামোট্রিজিন হচ্ছে 1 নম্বরে থাকে। প্রেগনেন্ট পেশেন্ট হু আর অন অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন, ইউকেতে এটা নিয়ে একটা আলাদাভাবে কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো একটা আলাদা রেজিস্টার করে রাখে আর কি। ওকে, ল্যামোট্রিজিনের তাহলে সাইড এফেক্ট মেকানিজমটা কি? গ্লুটামেট রিলিজ টাকে বন্ধ করবে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটাকেও বন্ধ করবে। ঠিক আছে? এবং এটা হচ্ছে সেফেস্ট ইন কেস অফ প্রেগনেন্সি। আচ্ছা, এরপর আসুন, what enzyme deficiency in this patient most likely to have, is this patient likely to have? Acetyl coenzyme A, acetyl transferase, arginine ও succinic acid synthetase, glutathione synthetase, lipoprotein lipase, ornithine amino transferase। তারপর একটা প্রশ্ন, 19 বছরের ওল্ড পেশেন্ট, ফিনল্যান্ড থেকে আসছে, অপথলমোলজি ক্লিনিকে আসছে। হি হ্যাজ গ্র্যাজুয়ালি ওর্সেনিং মায়োপিয়া, decreased night vision and peripheral visual field loss. On examination there is atrophy of the retina। ঠিক আছে? কারো কোনো আইডিয়া এটা কি হতে পারে? সাসপেক্টেড ডায়াগনোসিস। আচ্ছা, একটু জাস্ট বলি, ওর্সেনিং মায়োপিয়া তার মানে হচ্ছে যে চোখের পাওয়ার, চশমা পাওয়ার হচ্ছে যে আস্তে আস্তে বাড়তেছে, রাতে কম দেখতেছে, নাইট ভিশনের সমস্যা আছে। তারপর হচ্ছে যে ডানে বামে পেরিফেরাল ভিশন, যেটা আহ আপনার টেম্পোরাল ভিশন যেটা, সেটা হচ্ছে আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে, এ কারণে শুধু টানেল ভিশন হচ্ছে। ঠিক আছে? পেশেন্টের অ্যাট্রফি আছে রেটিনাতে, এটা সাসপেক্টেড ডায়াগনোসিস হচ্ছে আপনার জাইরেট অ্যাট্রফি বলা হয়, অফ ফরওয়ার্ড অ্যান্ড রেটিনা। সোজা হিসাবে এখানে একটা এনজাইম থাকে না, যার কারণে ওই এনজাইমটা যে প্রোডাক্টটাকে সিনথেসিস করবে,
সেই প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়, যেটা হচ্ছে আপনার অর্নিথিন। এই অর্নিথিনটা বেড়ে গিয়ে তারা হচ্ছে রেটিনা করয়েডে গিয়ে জমা হয়। ঠিক আছে, জমা হয়ে পরবর্তীতে খারাপ অবস্থা করে, যেমন মায়োপিয়া, নাইট ভিশন, বা হচ্ছে পেরিফেরাল ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। ঠিক আছে, তো এই অর্নিথিন অ্যামিনো ট্রান্সফারেজ কমে গেছে, তাই অর্নিথিনের পরিমাণটা বেড়ে গেছে। ঠিক আছে, এবং এই অর্নিথিন যায় ফরওয়ার্ড এন্ড রেটিনাতে অ্যাট্রফি তৈরি করছে। এটার নামই হচ্ছে জাইরেট অ্যাট্রফি অফ দা ফরওয়ার্ড এন্ড রেটিনা। ঠিক আছে, এটা যখন প্রেজেন্টেশন নিয়ে আসে, এগুলা ছাড়াও পেশেন্টের রেটিনাতে ছোট ছোট ইয়েলো স্পট দেখা যায়, ছোট ছোট ইয়েলো স্পট দেখা যায়। ঠিক আছে, এবং এই লেশন গুলো আস্তে আস্তে বড় হয়, পিগমেন্টেশন মানে আস্তে আস্তে জমা হয়, জমা হতে থাকে, এগুলো আস্তে আস্তে বড় হয়। এবং বাচ্চাকালে শিশু বয়সে বলা হয়ে থাকে এদের মায়োপিয়াটা ডেভেলপ করে। ঠিক আছে, মায়োপিয়া, তারপর নাইট ব্লাইন্ডনেস, তারপর হচ্ছে পেরিফেরাল ভিশন লস যায়, আর এবং কিছু ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ক্যাটারাক্ট হয়ে যেতে পারে। সব চোখের ব্যাপার নিয়ে আর কি। ঠিক আছে, দেখেন, ডেফিসিয়েন্সি হচ্ছে এই এনজাইমটা, যার কারণে অ্যাট্রফি হচ্ছে করেড এন্ড রেটিনা। স্পট, ইয়েলো স্পট থাকে, পিগমেন্টেশন বাড়তে থাকে, আস্তে আস্তে মায়োপিয়া বাড়তে থাকে, নাইট ভিশন বাড়তে থাকে, টানেল ভিশন বাড়তে থাকে, ক্যাটারাক্টও হতে পারে। ঠিক আছে, ক্যাটারাক্টও হতে পারে। তো দিস ইজ হচ্ছে আপনার জাইরেট অ্যাট্রফি অফ দা ফরওয়ার্ড এন্ড রেটিনা। ঠিক আছে, তো এটা পুরোপুরি একটা আনকমন, এটা হচ্ছে মনে হয় নকশা নকশা পাবেন না। সো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, কিছু ইনফরমেশন নোটসের নোটসও পাবেন না, যেটা শুধু পাস টেস্ট এবং পাস পেপারে পাবেন। সেই জিনিসগুলাকে একটু আলাদাভাবে নোট আকারে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, নোট আকারে তৈরি করে রাখতে হবে, কারণ যতই বলি নোটস এর নোটস পড়ার জন্য, নোটস এর নোটসও কিন্তু কয়েকটা বইয়ের আহ একসাথে করে বানানো, সব ইনফরমেশন হয়তো বা সে দেওয়া হয় না এখানে। সো অন্যান্য যেসব বই আছে ভালো, যেগুলো অ্যাকচুয়ালি পড়তে বলা হয় ইন কেস অফ এমআরসিপি তে, যেমন কুমার এন্ড ক্লার্ক পড়তে বলা হয়, তারপরে অক্সফোর্ডটা পড়তে বলা হয়, তারপর হচ্ছে ডেভিডসনও পড়তে বলা হয়। এগুলো হচ্ছে স্পেসিফিক, ইন কেস অফ হচ্ছে আপনার স্পেসিফিক মানে কি, এগুলো হচ্ছে মেইন বুক। ঠিক আছে, নোটস এন্ড নোটস মেইন বুক না, নোটস এন্ড নোটস হচ্ছে আপনার একটা কি বলবো কনসাইজ বুক, কয়েকটা বই মিলায়। যাই হোক, এটা সম্পর্কে জানলেন। পরবর্তীতে আসি আমরা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই করয়েড, ডাইরেক্ট অ্যাট্রফি অফ দ্য করয়েড এন্ড রেটিনা। পরবর্তীতে আসি আমরা, which of the following is the most appropriate intervention for control of his tics? 21-year-old man neurology clinic আসছে, he is making troublesome uncontrolled movements including swinging out his arm, twitching of his neck, unintentional grunting, and inappropriate swearing or commentary whilst interacting with other individuals. বলুন তো এই জিনিসটা কি? মানে কথা বলতেছে হঠাৎ করে এরকম এরকম করতেছে, কথা বলতেছে, কথা বলার সময় টাক টাক করে একটা শব্দ করতেছে, মানে হ্যাফাজার্ড, মানে কোনো রিলেশন নাই তার। এটা হচ্ছে তার স্ট্রেস যখন হয় তখন এটা বাড়ে। এটা কি রানী টরেট মুখার্জির একটা সিনড্রোম? মুভি আছে এটা নিয়ে। ভেরি গুড, বলেন রানী মুখার্জির মুভির নাম বলেন। সিন তো বলছেন, হিচকি। এইচ কি, ভেরি গুড। এবং এটা হচ্ছে ইংলিশ একটা মুভি থেকে বানানো হয়েছে, ওটার যে কাহিনী এই হিচকির মুভিও সেম। ঠিক আছে, ওই একটা টিচার, সে হচ্ছে যে স্টুডেন্টকে পড়াতে দেয়, কিন্তু তার এই যে কন্ডিশনটা, হঠাৎ করে সে কথা বলতে গেলে বা স্টুডেন্টের সাথে ইয়া করতে গেলে, ইন্টারাক্ট করতে গেলেই তার এই হাতটা হঠাৎ স্ট্রেচ আউট হয়, অথবা সে গালের মধ্যে এমনি করে একটা ডিফারেন্ট মুভমেন্ট করে, মুখের একটা ডিফারেন্ট সাউন্ড চলে আসে, খুবই খারাপ দেখায়, কিন্তু সে এটাকে কন্ট্রোল করতে পারে না। যত বেশি স্ট্রেস হবে তত বেশি এটা বাড়তে থাকবে। So very good. With troublesome, uncontrolled movements, including swinging of his arm, বা naked twitching, তারপর ডিফারেন্ট টাইপ অফ কমেন্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে টরেট সিন্ড্রোমের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। এন্ড যেহেতু বলছি কথার সমস্যা, মুভমেন্টের সমস্যা, সো মোটর এন্ড ভোকাল টিক্স, মোটর এন্ড ভোকাল টিক্স এই জিনিসটা মনে রাখবেন। এন্ড নেক্সট মনে রাখবেন হচ্ছে কত বছর বয়সের মধ্যে হয়, 18 বছরের আগেই এই জিনিসটা ডেভেলপ করে, মেইলে প্রিডমিনেন্টলি বেশি হয়। ঠিক আছে। এন্ড এই ক্ষেত্রে টরেটের ক্ষেত্রে মেজোলিম্বিক স্পাইনাল সিস্টেমে হচ্ছে আপনার ঝামেলা হয়, মেজোলিম্বিক স্পাইনাল সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, আর ফিচার তো জানেনই, এই জিনিসগুলো যখন ফিচার হিসেবে আসবে তখন। তো যেহেতু এটা হচ্ছে যে আপনার একটা স্ট্রেসফুল কন্ডিশন হয়, এখানে আমরা কি দিব, কোনটা দিবেন এখানে? এখানে হচ্ছে যে আমরা রিসপেরিডন দিব মেইনলি। ঠিক আছে, রিসপেরিডনটা মেইনলি দিব। ইউজুয়ালি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন যেহেতু বলছে, যেহেতু ফার্স্ট লাইন বলে নাই, ফার্স্ট লাইন বললে হচ্ছে যে আমরা সিবিটি বলবো, সিবিটি। ঠিক আছে। এক, যেহেতু ইন্টারভেনশনের কথা বলছে, সো আমরা রিসপেরিডনের দিকে যাব। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এডিএইচডি নাম শুনছেন আপনারা? এডিএইচডি এখনকার হ্যাঁ, বাচ্চাদের অনেক বেশি হয় না? বাচ্চাদের কমন। হুম। অনেক বেশি হয়। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে আবার এই টরেটস এর সাথে অনেক বেশি অ্যাসোসিয়েটেড। অ্যারাউন্ড 90% কেস হচ্ছে যে এটা আপনি পাইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমরা রিসপেরিডন দেব। ওকে, টরেট সিনড্রোম, ভেরি গুড যে বলতে পারছেন। রিসপেরিডন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক নাকি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক? অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যালের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন সাইড ইফেক্ট বলছিলাম আমি, ওয়েট গেইন। ওয়েট গেইন। ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস জানা লাগবে, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি টাইপ। অনেকে ক্লিনিক্যাল সায়েন্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি নিয়ে সবচেয়ে বেশি প্যারায় থাকে, আমি যা দেখছি। ইভেন আমার টাইমও আমি খুব ইয়াতে ছিলাম, আহ প্যারায় ছিলাম না, বাট আমি এত পাত্তা দিই না এইসব জিনিসটাকে আর কি। আমি স্পেসিফিক ছিলাম, সো আলাদা এক্সট্রা প্রেশারও নিই নি। আচ্ছা, এই যে আপনি রিসপেরিডন পড়তেছেন, রিসপেরিডন হচ্ছে আপনার কিভাবে মেকানিজম করে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। সো এ হচ্ছে D2 কে ব্লক করে, এ হচ্ছে আপনার 5-HT2 কে ব্লক করে। দুইটা জিনিসকে সে ব্লক করবে। ঠিক আছে। ব্লক করে সে হচ্ছে এক্সট্রা পিরামিডাল যে সাইড এফেক্ট গুলো আছে সেগুলো এখানে একটু কম হওয়ার চান্স থাকে। ওকে। সো এখানে হচ্ছে যে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট গুলো একটু কম হওয়ার চান্স থাকে। এন্ড এটা হচ্ছে যে আপনার সাইড এফেক্টের মধ্যে আপনি যেটা বললেন যে মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে আপনার ওয়েট গেইন। ঠিক আছে। আমরা কার্বামাজেপিন দেওয়া হবে না এখানে, ডায়াজেপামও দেওয়া হয় না। রোপিনিরল, রোপিনিরল কোথায় ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়? রেস্টলেস লেগ সিনড্রোম। ভেরি গুড, রেস্টলেস লেগ সিনড্রোম। কষ্ট করে বলে ফেলেন তো, রেস্ট লেগ লেগ সিনড্রোমের মোস্ট কমন কজ আন্ডারলাইন কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি, পুরাটাই বলেন, হয়েছে হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে। কালকে তো বললেনি সোডিয়াম ভ্যালপ্রোয়েটের কাহিনীটা, পরবর্তীতে আসি আমরা। Which one of the following is the most appropriate way to manage a tremor? Levodopa, metoprolol, pramipixole, propranolol, তারপর হচ্ছে সেলেজেলিন। ওকে। 50 বছরের ফিমেল আপনার কাছে ট্রেমরের হিস্ট্রি নিয়ে আসছে। She tells you it began in her right arm, but left arm and head also involved. Okay, causing her to have an annoying head nodding tremor. এই যে জাস্ট এই পয়েন্টটা, জাস্ট আমি হেড নোডিং, এটার একটা কার্ডিওভাস্কুলার কজ আছে আন্ডারলাইন।
অ্যাওর্টিক অ্যাওর্টিক রিগার্জিটেশন। রিগার্ড ভেরি গুড, অ্যাওর্টিক রিগার্জিটেশন। যত ধরনের যত ধরনের সাইন একটা ডিজিজে না পড়বেন, অ্যাওর্টিক রিগার্জিটেশনের তার চেয়ে বেশি ধরনের সাইন এবং সিমটম পড়বে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ, ভেরি গুড। She says the tremor is worse when she gets emotional, and her husband tells you that she does not appear to have it when she is asleep. রিল্যাক্সে থাকলে এটা হয় না। Her father had the same problem, তার মানে কি একটা ফ্যামিলি হিস্ট্রি আছে। When he approached a similar age, gait, balance okay, tone, reflex okay. Sample of handwriting also appears normal. Patient prefer to use capital letters. Suspected, এখানে ডায়াগনোসিস কি? পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে। পেশেন্ট হচ্ছে যখন অ্যাংজাইটি বা স্ট্রেসে থাকে তখন এটা বাড়তে থাকে। ঠিক আছে, এসেনশিয়াল ট্রেমর। ভেরি গুড, এসেনশিয়াল ট্রেমর। যখন একটা পেশেন্টের ট্রেমরের কথা বলবে সাথে ফ্যামিলি হিস্ট্রি দিবে, ট্রেমরের কথা বলবে সাথে ফ্যামিলি হিস্ট্রি দিবে, এবং যদি বলে যে তার আর্মটাকে আউট স্ট্রেচ করলে, এরকম করলে তার ট্রেমরটা বাড়ে, এই তিনটা কথা থাকলে ফার্স্টে চলে আসবে এটা এসেনশিয়াল ট্রেমর। ইভেন আমারও এসেনশিয়াল ট্রেমর আছে, কারণ আমার মায়েরও আছে। ঠিক আছে, সো এটা আমার এই একটা রিজন, যে কারণে হচ্ছে আমি সার্জারি চয়েসে আনতে পারি নাই। ঠিক আছে, সো এটা আমাকে দিয়ে মনে রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে স্ট্রেস তো আছে, প্লাস হচ্ছে আমি যদি এটাকে কোনো পাওয়ার না দিয়ে রাখি, নর্মালি রাখি, তাহলে এটা হচ্ছে যে একটু ট্রেমর করবে। বাট আমি যখন একটা কিছু ধরবো, ইভেন আমার মায়ের ক্ষেত্রেও সেম, সে যদি কিছু একটা জিনিস ধরে বা কোনো কিছু লেখে, সে কিন্তু পারফেক্টলি লিখতে পারে, কোনো সমস্যা হয় না, ট্রেমরটা তখন থাকে না। জিনিসটাকে খুব শক্তভাবে ধরলে এই জিনিসগুলো থাকে না। এবং ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এটার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেমন এটা যেহেতু আপনারা বলে ফেলছেন যে এটা হচ্ছে যে একটা এসেনশিয়াল ট্রেমর, তাহলে এটা ট্রিটমেন্ট কি দিবেন? প্রোপানল। ভেরি গুড। আরেকটা জিনিস দিলে এই ট্রেমরটা কমে যেতে পারে, বলেন তো কি? অ্যালকোহল। ভেরি গুড, অ্যালকোহল। প্রোপানল হচ্ছে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে অ্যালকোহলে এই জিনিসটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, এটা ডেভিডসনের বক্সে লেখা আছে, তারপর হচ্ছে নোটসও লেখা আছে। ওকে, সো প্রোপানল খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এক প্রোপানল, দুই হচ্ছে টোপিরামেড, আপনি ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ইউজ করতে পারবেন। প্রিমিডন ইউজ করা যায়, বাট এটা হচ্ছে ব্রাউজিনেট করতে পারেন। বোtulinum টক্সিনের কথা বলা আছে, আবার হচ্ছে আপনার ডিপ ব্রেন স্টিমুলেশন, ডিবিএস, এটার কথা বলা আছে। ঠিক আছে, বাট ওই তিনটা পয়েন্ট যখন আসবে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাই। Which of the following would be considered the most important risk factors for developing Alzheimer's in this case? 45-year male, neurology clinic আসছে, he is very concerned that his 78-year-old father has recently been diagnosed with Alzheimer's disease. ঠিক আছে, requires information on assessment of his the son's possible risk factor for developing the disease. Mild hypertension আছে, কন্ট্রোল করা হয় র্যামিপ্রিল দিয়ে, আইবুপ্রোফেন খায় আফটার এক্সারসাইজ বিকজ অফ প্রিভিয়াস নি ইনজুরি। অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে, যেটা স্ট্রেসফুল, বিপি 138/82 ভালো আছে, কাজ ভালো, রেগুলার, বিএমআই হচ্ছে 28। বলছে কি আলঝেইমার্স ডেভেলপ করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি হবে এখানে? এনএসএআইডি, বিএমআই, কন্ট্রোল, ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রেসফুল জব। কি মনে হচ্ছে এখানে কোনটা হবে? এটা তো আলঝেইমার্স ডিজিজ, এটা নিয়ে তো আপনাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আলঝেইমার্স ডিজিজ কি ধরনের জেনেটিক্যাল ডিসঅর্ডার বলুন তো একটু?
কোন জিনে সমস্যা হয়? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে যে আলঝেইমার্স মোস্ট কেসেস হচ্ছে স্পোরাডিক। ঠিক আছে, মোস্ট কেসেস হচ্ছে স্পোরাডিক। আর্লি অনসেট যদি হয় সেগুলো হচ্ছে ফ্যামিলিয়াল আলঝেইমার ডিজিজ হিসেবে প্রেজেন্ট করে, কম। আর যেটা মিউটেশনের কথা বলতেছিলাম সেটা হচ্ছে PSEN1 মিউটেশন। কেন এগুলো বলতেছি, কারণ এগুলো থেকে প্রশ্ন আসছে। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আলজেইমার্স আছে তাদের ক্ষেত্রে আলজেইমার্স হওয়ার চান্স, রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। ঠিক আছে, আলজেইমার্স হওয়ার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আলজেইমার্স হওয়ার চান্স অনেক বেশি। অ্যান্ড আপনার এখানে এটাই সবার আগে জানতে হবে। আপনার BMI প্লাস হচ্ছে যে আপনার প্রেশার, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে আলজেইমার্স এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি। ঠিক আছে, দেখেন আচ্ছা, আলজেইমার্স এর ক্ষেত্রে তাহলে হচ্ছে যে আপনার অবেসিটি বা হাইপারটেনশন হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বাট অবেসিটি বা ফ্যামিলি হাইপারটেনশনের চাইতে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ফ্যামিলি হিস্ট্রিটা। ঠিক আছে, আদার দেন দিস ইনসুলিন ডেফিসিয়েন্সি, ডিসলিপিডিমিয়া এগুলো থাকতে পারে। ApoE4 জেনোটাইপের একটা হিস্ট্রি থাকতে পারে। তারপর হচ্ছে আপনার ট্রমাটিক ব্রেন ইনজুরি, ইভেন ডাউন সিনড্রোমের ক্ষেত্রেও আপনার আলজেইমার্স এর চান্স বেশি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, গতকালকে প্রশ্নটা করছিলাম না, সো মাথায় রাখবেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলিয়ার রিস্ক ফ্যাক্টর। ওকে, what is the most likely site of the lesion? Left common peroneal nerve, left femoral nerve, left obturator, left sciatic, left superior gluteal nerve। 49 বছরের ফিমেল ওয়ারফারিন থেরাপি পাচ্ছে ফর পালমোনারি এম্বোলিজম। While she has been on therapy, she has developed pain, numbness, and paresthesia from her left anterior thigh extending to the medial leg, plus weakness of knee extension and hip reflection। হিপ ফ্লেকশন করতে পারতেছে না, নি এক্সটেন্ড করতে পারতেছে না, লেফট নি জার্ক অ্যাবসেন্ট, এন্ড অ্যান্টিরিয়র থাই এর যে এক্সটেনশন বা প্যারাস্থেসিয়া সেটা ডেভেলপ করছে। তাহলে কোন নার্ভের সমস্যা হয়েছে? লেফট কোন আইডিয়া? ফিমোরাল না। লেফট ফিমোরাল নার্ভ। ভেরি গুড। নার্ভ নার্ভ রুটটা কত হবে লেফট ফিমোরাল নার্ভের ক্ষেত্রে? L4 থেকে স্যাক্রাল 2। ইন কেস অফ ফিমোরাল নার্ভ L2 থেকে L4। ঠিক আছে, L2 থেকে L4। আচ্ছা, কয়েকটা জিনিস মাথায় ঢুকান। আহ, প্রথমটা হচ্ছে আপনার, আচ্ছা, হিপ উইকনেস। হিপের উইকনেস দিয়ে কয়েকটা জিনিস হচ্ছে যে আপনি ডায়াগনোসিস করতে পারেন। ঠিক? প্রথম জিনিসটা হচ্ছে যে হিপ অ্যাবডাকশনে যদি উইকনেস হয়, হিপ অ্যাবডাকশনে যদি উইকনেস হয় তাহলে হবে হচ্ছে আপনার সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ পালসি। হিপ অ্যাবডাকশন। ওকে, হিপ অ্যাডাকশনে যদি সমস্যা হয়, হিপ অ্যাডাকশনে যদি সমস্যা হয় অপটিউরেটর নার্ভ পালসি হবে। ঠিক আছে, আচ্ছা,
হিপ ফ্লেকশনের সমস্যা, ফিবোনাল নার্ভে পালসি। হিপ এক্সটেনশনের সমস্যা, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভে পালসি। ঠিক আছে, চারটা হিপের উইকনেস দিয়ে চারটা নার্ভের আমরা পালসি ধরতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে হিপ ফ্লেকশন করতে সমস্যা হয়, সো দিস ইজ ওয়াই ইট ইজ ফিবোনাল নার্ভ পালসি। যদি এক্সটেনশন করতে বলতো তাহলে হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভের কথা বলবো। অ্যাবডাকশনে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, অ্যাডাকশনের ক্ষেত্রে হচ্ছে আপনার অপটিউরেটের নার্ভ। ঠিক আছে, জাস্ট চারটা দিয়ে। ফিবোনাল নার্ভের ক্ষেত্রে হচ্ছে যে আপনার রুট ভ্যালু হচ্ছে ইউজুয়ালি L2 থেকে L4। ঠিক আছে, এরা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র থাই। আমি যদি থাইয়ের কথা বলি, এটা ধরেন থাই। ঠিক আছে, অ্যান্টেরিয়র থাই অ্যান্ড হচ্ছে লেগের মিডিয়াল স্পেক্টে, এটা হচ্ছে যদি মিডিয়াল ধরি, এটা হচ্ছে মিডিয়াল স্পেক্টে ডিসটাল পর্যন্ত এটা হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে সেন্সরি। এখানেও দেওয়া আছে দেখেন, অ্যান্টেরিয়র থাইতে গেছে, সাথে হচ্ছে আপনার মিডিয়াল লেগ পর্যন্ত। ওকে, সো একদম সিঙ্গেল পয়েন্টে ডায়াগনোসিস করতে পারবেন, এক্সটেনশন তারপর হচ্ছে ফ্লেকশন এগুলা দিয়ে, প্লাস হচ্ছে আপনার সেন্সরি ইনভলভমেন্ট দিয়ে আপনি ডায়াগনোসিস করতে পারেন। এই যে উইকনেস নি এক্সটেনশনে, রিফ্লেকশনে, সেন্সেশন কোথায় গেছে। আচ্ছা, এটা কারণটা কি হয়েছে? কারণটা হচ্ছে যে পেশেন্ট হচ্ছে একটা পালমোনারি এম্বোলিজমের জন্য ওষুধ পাচ্ছে, ওটা থেকে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল হেমাটোমা ডেভেলপ হচ্ছে, যেটাই পরবর্তীতে ফিবোনাল নার্ভ ড্যামেজ করছে। ঠিক আছে, তো আগে বুঝতে হবে মেইন ডায়াগনোসিস, দেন আন্ডারলাইনটা আমাদের বের করতে হবে। ওকে, যদি আন্ডারলাইন চেয়ে থাকে, আন্ডারলাইন যদি চেয়ে থাকে এরপর আসেন, where is the most likely site of the lesion? 62 বছরের ফিমেল complains of unsteadiness when walking. On examination, she has pyramidal weakness of her left lower limb, reduced pain and temperature sensation of her right leg, right side of her trunk up to the level of umbilicus. Joint position impaired আছে left great toe-তে, বাকি জায়গায় নরমাল। Definite left extensor plantar response, right plantar response equivocal। ঠিক আছে, তাহলে কি গেছে বলেন তো এখানে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট গেছে, লেফট সাইডের ল্যাটারাল স্পাইন। লেফট সাইডে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। এটা সাসপেক্টেড ডায়াগনোসিস কি চিন্তা করবেন? পিরামিডাল উইকনেস আছে, পেইন এন্ড টেম্পারেচার এক সাইডে গেছে। ঠিক আছে, পেইন এন্ড টেম্পারেচার এক সাইডে গেছে, জয়েন্ট পজিশন আরেক সাইডে গেছে। পেইন টেম্পারেচার গেছে একদিকে, জয়েন্ট পজিশন গেছে আরেক দিকে। এরকম কোথায় পাবেন? ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, ভেরি গুড। তো যেটা কেপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পড়ছিলাম আমরা, কেপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা আমরা পড়ছিলাম, সেম প্যাটার্নেই একটা ছবি আছে ডেভিডসনের, যে হচ্ছে আপনার আমরা ছবিটা দেখে মনে রাখতে পারবো যে ব্রাউন সিকোয়ার্ডের ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, দেখেন এই যে এটা ই নাম্বারটা, ইউনিল্যাটারাল কর্ড লেশন হয়েছে। ঠিক আছে, ইপসিল্যাটারাল ডর্সাল কলাম এন্ড মোটর ডেফিসিট হয়েছে, কন্ট্রাল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ডেফিসিট হয়েছে, এই যে আর এই যে। So, এক সাইডে যাবে হচ্ছে পেইন টেম্পারেচার, আর এক সাইডে যাবে হচ্ছে জয়েন্ট পজিশন ভাইব্রেশন। ওকে, এরকম যদি চিন্তা ভাবনা করেন, লোয়ার লেগের দিকে সবকিছু থাকে, আমাদের মাথায় চলে আসবে এটা হচ্ছে আপনার ব্রাউন সিকোয়ার্ড। ওকে, সো এখানে অ্যান্সার কোনটা হবে? মিড থোরাসিকের কোনটা হবে? রাইট হবে না লেফট হবে? লেফট হবে। লেফট হবে।
মিড থোরাসিকের মিড লাইনে হবে নাকি মিড লাইনে নিতে হবে? লেশন কোথায় বলছে? একটা একটা কথা আছে এখানে দেখেন, ট্রাঙ্ক লেভেল আপ টু আম্বিলিকাস, তাহলে কোন দিকে হবে বলেন তো? মিড লাইনের নিচে, T10, T10 এর নিচে, T10 এর নিচে। রাইট? হ্যাঁ, তাহলে কোনটা হবে? মিড থোরাসিক নাকি মিড লাইন মিড থোরাসিক? হ্যাঁ, মিড থোরাসিক, রাইট? মিড থোরাসিক। ডাউন সিকোয়েডের ক্ষেত্রে সবসময় থোরাসিকের নিচেই হবে যেটা। T10 তো বলেই দিছে, আপনি যেটা বলতেছিলেন আর কি। পিরামিডাল সাইন ইপসিলেটারার গেল, ডর্সাল কলাম ইপসিলেটারার গেল, অপোজিট সাইডে সেন্সরি লস গেল, ঠিক আছে? এবং T10 সেন্সরি লেভেল। এরকম মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে আপনাকে যদি স্পেসিফিক সেন্সরি লেভেল বলে দেয়, সাথে যদি হচ্ছে যে আপনার পেশেন্টের আহ বলে দিচ্ছে হচ্ছে ইউরিনারি ইনভলভমেন্ট আছে, ব্লাডার ইনভলভমেন্ট আছে, তখন ডায়াগনোসিস কি চিন্তা করবেন? পর্দায় কমে ফেলবেন। মাল্টিপল স্ক্লেরোসিস এর ক্ষেত্রেই কেউ বলতে পারবেন? মাল্টিপল স্ক্লেরোসিস এর ক্ষেত্রে যদি সেন্সরি ইনভলভমেন্টটা আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেয়। দেখেন, স্পাইনাল কর্ডে এফেক্ট করে, ঠিক আছে? ট্রান্সভার্স মায়োলাইটিসের কথা বলতেছিলাম। এখানে হচ্ছে যে আপনার সিভিয়ার পেইন হবে নেক এন্ড ব্যাক, ওটা দরকার নাই। এই ক্ষেত্রে ট্রান্সভার্স মায়োলাইটিসের ক্ষেত্রে স্পাইনাল কর্ডকে এফেক্ট করবে, এবং যখন স্পাইনাল কর্ডকে এফেক্ট করবে তখন হচ্ছে পেশেন্ট আপনার কাছে আসবে হচ্ছে ইউরিনারি বা ব্লাডার ডিসফাংশন নিয়ে, ইউরিনারি অথবা ব্লাডার ডিসফাংশন নিয়ে একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি আপনার একটা স্পেসিফিক একটা সেন্সরি লেভেল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটার কথা আমি জিজ্ঞেস করতেছিলাম যে ট্রান্সভার্স মায়োলাইটিসের কথা। ওকে, আচ্ছা, এখানে টি টেন এর কথা বলে দিছে, এন্ড এটার উপরে মানে সিমটমস আপার লিম্বে নাই, সার্ভাইকাল কর্ডের লেশন কোথাও নাই, থোরাসিক কর্ডে হচ্ছে লেশনটা লোকালাইজ, ঠিক আছে? তো দুই সাইডে দুই ধরনের ফিচার। আচ্ছা আসেন, which of the following treatment option is most appropriate? Furosemide, acetazolamide, shunt surgery, levodopa, mycophenolate. Diagnosis of NPH is made after a CT scan and MRI. NPH এর most appropriate treatment option কি? সার্জারি। আর্ম সার্জারি। সার্জারি, শান্ট সার্জারি, ভেরি গুড। এই শান্ট সার্জারি করলে পেশেন্টের কোন সিমটমে ইমপ্রুভমেন্ট হবে? পেশেন্ট কি ধরনের ফিচার নিয়ে আসে? একটা ডিমেনশিয়ার ফিচার থাকবে, বাওয়াল ব্লাডারের একটা অ্যাক্টিভিটিজ এর হিস্ট্রি থাকবে, গেইটের একটা অ্যাবনর্মালিটি থাকবে। তো কোনটা সমস্যা বেশি হবে? রিজলভ হবে কোন সমস্যাটা সবচেয়ে বেশি? আচ্ছা, গেইটের গেট। অ্যাবনর্মালিটি যেটা থাকে, গেইটের অ্যাবনর্মালিটি, হ্যাঁ ভেরি গুড, গেইটের অ্যাবনর্মালিটি যেটা থাকে সেই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ভালো হবে। এন্ড
ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট যেটাকে বলা হয়, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট, এটা হচ্ছে আপনার মেইন শান্ট সার্জারি। ওকে, নামটা দেখেন সিম্ফনি, ঠিক আছে, যাই হোক, পেরিটোনিয়াল শান্ট। ওকে, ওয়াকিংটা হচ্ছে বা গেটটা হচ্ছে ইমপ্রুভ করবে। আচ্ছা, what is the most likely diagnosis? Bilateral cervical rib, bilateral idiopathic brachial plexopathy, cervical syrinx, polymyositis, prolapse C5 and C6, intervertebral disc। 19 বছরের স্টুডেন্ট, পেইন ইন হিজ শোল্ডার অ্যান্ড আপার আর্ম, পার্টিকুলারলি অন দ্য লেফট, তাহলে লেফটে সমস্যা। পেইন বিগান ওভারনাইট এ ফিউ উইকস before his presentation to the doctor. He works part-time as a supermarket stocker and has noticed difficulty placing items on high shelves. উপরে জিনিস রাখতে তার কষ্ট হয়। He has no gait disturbance. On examination, there is slight wasting around the shoulder. Weakness of the shoulder abduction. Elbow flexion on the left এ সমস্যা। নেকের কোনো বনি পালপেশন নেই, পালপেশনে কোনো বনি পেইন নেই। বাইসেপস সুপারনেটাল রিফ্লেক্স অ্যাবসেন্ট। ট্রাইসেপস ওকে। Subject reduction of sensation over the lateral aspect of the arm, extending down to the thumb, index finger bilaterally. Examination of the legs is normal. ঠিক আছে, কোন কোন নার্ভকে ধরছে, কোন কোন নার্ভকে ধরছে বলেন তো? C6 ধরছে নাকি C5 ধরছে না C7 ধরছে? C6 কে। C6 কে ধরছে। কেন বলতেছেন C6 কে ধরার কথা? কারণ থাম আর ইন্ডেক্স ফিঙ্গারে তো সাপ্লাই দেয় C6। C6, yes, very good। তাহলে C6 কে ধরছে, ঠিক আছে। ব্র্যাকিয়াল প্লেক্সাসের মধ্যে C6 একটা, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে বাইসেপস এর টেন্ডন রিফ্লেক্স আছে। হ্যাঁ, বাইসেপস এর টেন্ডন রিফ্লেক্স তো C6 বা C5। বাইসেপস বাইসেপস এর ক্ষেত্রে নার্ভ রুট কত? C5 সম্ভবত। C5, ভেরি গুড। এটা C5, বাইসেপস C5, ব্র্যাকিওরেডিয়ালিস C6, ট্রাইসেপস হচ্ছে C7। ওকে, তাহলে বাইসেপস C5 গেল। থাম্বের কথা বললেন কত? C6 গেল। C6। C6 আর C5 বের করলাম আমরা, ঠিক আছে। তাহলে নেক্সট আসতেছে হচ্ছে সিমটম কি এক সাইডে আছে না দুই সাইডে আছে? এক সাইডে, লেফট সাইডে। আরেকটু দেখেন। Subjective reduction of sensation of the lateral aspect of the arm, extending down to the ও thumb and index finger বাইল্যাটারালি। bilaterally, ঠিক আছে। তাহলে বাইল্যাটারাল কি কি আছে? সার্ভাইকাল রিবস, বাইল্যাটারাল ইডিওপ্যাথিক ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথি। ব্র্যাকিয়াল প্লেক্সাসের মধ্যে তো C5 C6 আছে, রাইট? এক নাম্বার জি। পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে এখানে বাইল্যাটারালের কথা বলা আছে, সো দিস ইজ বাইল্যাটারাল ইডিওপ্যাথিক ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথি। ওকে, আচ্ছা, হুম। এখন আসেন। ইউজুয়ালি এটা ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হতে পারে। C5 C6 এর কথাই বলতেছে তারা ব্র্যাকিয়াল প্লেক্সাসের মধ্যে। কেন? কারণ হচ্ছে যে আপনি জিনিসটা বের করছেন যে পেশেন্টের শোল্ডারে সমস্যা এক নাম্বার, আমরা বের করছি হচ্ছে ইন থাম্বের কথা, আমরা বের কিন্তু করছি বাইসেপসের শোল্ডারের কথা। সমস্যা যে বললো এটা এক সাইডে, লেফট সাইডে। কোনটা কোনটা, সরি? শোল্ডারের যে মানে অ্যাবডাকশন করতে পারছে না, ওটা তো শুধুমাত্র বললো যে লেফট সাইডে। হ্যাঁ, লেফট সাইডে হচ্ছে ধরেন দুই সাইডেই আছে তার বাইল্যাটারাল, ঠিক আছে। লেফট সাইডে কম্পারেটিভলি বেশি আছে, লেফট সাইডে কম্পারেটিভলি বেশির কথা বলতেছে, ঠিক আছে। এন্ড হচ্ছে আপনার C6 যেটাকে বলা হয়, C6 হচ্ছে ইউজুয়ালি
থাম্বের ইন্ডেক্স ফিঙ্গার দুইটাকেই সাপ্লাই দেয়, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনি আপু যেটা জিজ্ঞেস করলেন যে মাসেল ইনভলভমেন্টের কথা বলতেছে, ইউজুয়ালি এখানে যে সাইডে বেশি মানে প্রেশারটা পড়তেছে ওই সাইডে হচ্ছে যে উইকনেসটা বেশি ডেভেলপ করে, অ্যাট্রফি হয়ে যাবে, মাসেল কম ব্যবহার করবে ওই জন্য। সো এখানে হচ্ছে যে ইউজুয়ালি আপনার বাইল্যাটারাল হিসাবে যেহেতু জিনিসটা সিনারিও আসছে, কারণ দুই সাইডে আছে, এক নাম্বার কথা। দুই নাম্বার জিনিস হচ্ছে যে আপনার উইকনেস যেটা বা মাসেল অ্যাট্রফি বলতেছে সেটা একটা সিঙ্গেল সাইডের কথা বলতেছে, ঠিক আছে। সো এখানে আমরা ধরে নিতে পারি যে ইউজুয়াল প্যাটার্ন সেটা হচ্ছে ইউনিল্যাটারাল, ঠিক আছে। ইউজুয়াল প্যাটার্নটা ইউনিল্যাটারাল, কিন্তু এখানে এটা হচ্ছে একটু রেয়ার, বাইল্যাটারাল হিসেবে প্রেজেন্টেশন দিছে। এই কারণে নার্ভ সাপ্লাই যেটা সেটা দিয়ে এখানে বুঝাই দিচ্ছে যে কোন কোন জায়গায় এটা সমস্যা হয়েছে, হাতের ডানে এবং বামে দুই সাইডে, ঠিক আছে। এন্ড নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথির ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল চলে আসবে পিএলআইডি C5 C6 এর একটা, এবং এখানে হচ্ছে যে নেকের পেইন অনেক বেশি থাকবে, নেকের পেইন, ঠিক আছে। নেক্সট আসতে পারে হচ্ছে বাইল্যাটারাল সার্ভাইকেল রিব, বাট বাইল্যাটারাল সার্ভাইকেল রিব আরো নিচে হয়, ওই ব্র্যাকিয়াল প্লেক্সাসের একদম লাস্টে T1 রুটের ওখানে বেশি সবচেয়ে দেখা যায়। C5 C6 কে বাইল্যাটারাল সার্ভাইকেল রিব ইউজুয়ালি ধরে না। এই দুটাই হচ্ছে অনেক রেয়ার, ঠিক আছে, দুটাই হচ্ছে অনেক রেয়ার। পরবর্তীতে আসি আমরা, এখান থেকে মনে হয় না, এখান থেকে অ্যাটলিস্ট দুইটা পাবো, যে রেটিকুলোপ্যাথির কথা যেগুলো বলা হয় সেগুলো থেকে ইউজুয়ালি দুইটা পাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট টু রিডিউস রিস্ক অফ ফার্দার স্ট্রোক এফেক্টিং দ্য সেম টেরিটরি? ক্লপিডোগ্রেল, হাই ডোজ অ্যাসপিরিন, ইনক্রিজ স্ট্যাটিন, লেফট ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি, রাইট ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি। 78 বছরের মেল পেশেন্ট, লেফট আর্ম উইকনেস এন্ড কলাপস। After 24 hours, he is left with minor weakness affecting his left hand and has a carotid ultrasound scan. Right internal carotid paise 49%, left paise 55%. This is the second event with left-sided symptoms to have occurred within the last 3 months. First event left him with permanent impaired coordination on the left side. সিগারেট খায় 30টা করে, বন্ধ করতে চায় না, হাইপারটেনশন আছে, অ্যাসপিরিন পাচ্ছে, র্যামিপ্রিল পাচ্ছে, অ্যাটোবাসিডিন পাচ্ছে, ব্লাড প্রেশার 145টা হাই, সাইনাস রিদম, কোলেস্টেরল হাই। ফার্দার স্ট্রোক এফেক্ট যাতে না করে রিডিউস করার জন্য আমাদের কি, আমরা নেক্সট ট্রিটমেন্ট অপশন মাথায় ঢুকাবো সেকেন্ডারি প্রিভেনশন, আরো ইজি করে দিলাম, ক্লপিডোগ্রাল। ক্লপিডোগ্রেল। কেন এই দুইটা বলেন নাই? এই দুইটা আসে নাই কেন আপনাদের? আচ্ছা, গতদিনে জিজ্ঞেস করতেছিলাম স্টেনোসিস কত পার্সেন্ট হওয়া লাগবে, 70% বলতেছিলেন, কিন্তু আমার একটু ডাউট ছিল যে 70% ছাড়াও 50% একটা আছে। এখন এটার পয়েন্টটা কি? এটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি দ্বারা, আর এটা হচ্ছে আমেরিকান সোসাইটি দ্বারা, ঠিক আছে। আমেরিকান যে সোসাইটি, নর্থ আমেরিকান, তাদের ক্ষেত্রে হচ্ছে যে স্টেনোসিস মোর দেন 50% উপরে থাকলে হচ্ছে যে আমরা এন্ডার্টারেক্টমি করবো। ইউরোপিয়ানদের ক্ষেত্রে 70% উপরে থাকে, একসেপ্ট করা হয় ইউরোপিয়ানটা, যেহেতু আমরা এমআরসিপি ইউকে রেকগনাইজ বেশি। আচ্ছা, যে কোনো সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে স্ট্রোকের আমরা ইউজ করব হচ্ছে ক্লপিডোগ্রাল থেরাপি, ওকে। এনআইসি রিকমেন্ডেড ক্লপিডোগ্রাল থেরাপিটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, which of the following is the most likely diagnosis? GBS, Lambert-Eaton, MND, MG, small vessel cerebral ischemia. 72 years old hypertensive male with a history of coronary artery bypass, slurring of speech, mild dysphagia over 2 weeks. Diagnosed with upper respiratory tract infection,
treated with antibiotic therapy without further diagnostic testing. Improve করছে next 1 to 2 months. Symptoms returns adequately after 4 months. পেশেন্টের এখন ডিজার্ট্রি আছে, dysphagia আছে. He then experienced diplopia, mild ptosis for the first time. Examination reveals bilateral ptosis and the slurring of voice towards the end of consultation. Clue হচ্ছে এখানে। তো সাসপেক্টেড ডায়াগনোসিস কি বলেন? আচ্ছা, আরেকবার দেখেন। স্লারিং অফ, Myasthenia. ভেরি গুড, মাইস্থেনিয়া। স্লারিং অফ ভয়েস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য কনসালটেশন। এই জাস্ট একটা ছোট পয়েন্ট নিয়ে আমি বলতেছি, ঠিক আছে? ফ্যাটিগেবিলিটি ছিল কি ফিচার ইন কেস অফ মাইস্থেনিয়া? ওকে, মাইস্থেনিয়া গ্র্যাভিস বালবার এন্ড অকুলার মাসেলকে তারা এফেক্ট করছে, বালবার এন্ড অকুলার মাসেলকে তারা এফেক্ট করছে। এবং আমি মোটামুটি এটা নিয়ে কয়েকবার আলোচনা করছি। অকুলার মাসেলে সবচেয়ে বেশি ইনিশিয়াল এফেক্ট হয়, টোসিস হয়, ডিপ্লোপিয়া ডেভেলপ করতে পারে। কি ফিচারের মধ্যে বলছিলাম ফ্যাটিগেবিলিটি, কথা বললে কাজ করলে আস্তে আস্তে এটা খারাপের দিকে যায়, ঠিক আছে? সো দিস ইজ মাইস্থেনিয়া গ্র্যাভিস। আচ্ছা, what is the most likely diagnosis? ALS, limb girdle muscular dystrophy, multiple sclerosis, myotonic dystrophy, spinal bulbar muscular atrophy. 35-year male patient, several months history of increasing limb weakness, muscle cramp, slurring of speech. He has no visual or urinary symptom. Sister is well, both parents okay. Past medical আছে DM. ইনফার্টিলিটির জন্য সে টেস্ট করাচ্ছে। Patient has gynecomastia, atrophy of the tongue, muscle fasciculation, including perioral fasciculation, predominantly proximal weakness of the limb, decreased deep tendon reflexes. কি হবে সাসপেক্টেড ডায়াগনোসিস? আচ্ছা, এটা কি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস হতে পারে? Myotonic dystrophy. আচ্ছা, মায়োটনিক ডিস্ট্রফি। মায়োটনিক ডিস্ট্রফির ক্ষেত্রে প্রক্সিমাল মাসেল উইকনেস হয় বেশি নাকি ডিস্টাল মাসেল উইকনেস হয় বেশি? Proximal. প্রক্সিমাল মায়োটনিক ডিস্ট্রফিতে? No, no. মায়োটনিক ডিস্ট্রফি এমডি না, ডি দিয়ে সবকিছু আসবে, তাহলে ডিস্টাল মাসেল হবে মেইনলি, প্রিডমিনেন্টলি ডিস্টাল মাসেল হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। মায়োটনিক ডিস্ট্রফি এটা আগে এবার পেশেন্টের ডায়াবেটিস থাকবে, ওকে, সব ডি রিলেটেড। আচ্ছা, তাহলে মায়োটনিক ডিস্ট্রফি বাদ হয়ে গেল। মাল্টিপল স্ক্লেরোসিস চিন্তা করা যায় এটাতে? না, লোয়ার মোটর আপার মোটর সাইন সেরকম নেই। বাদ। অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস ভাবা যায় না? হ্যাঁ, এটা ধরা যায়। ওকে, ফাইন, এটা ধরলাম। এরপর আসেন লিম্ব গার্ডেল মাসকুলার ডিস্ট্রফি। লিম্ব গার্ডেল, লিম্ব নিয়ে আলাদাভাবে শুধু পায়েরটা বলছে, ঠিক আছে? সরি, লিম্বের কথা বলছে, প্রক্সিমাল লিম্ব মেইনলি, যেহেতু বলছে প্রক্সিমাল লিম্ব, এটা আরেকটা আমরা চিন্তা করতে পারি, ওকে? আরেকটা বলছে স্পাইনাল বালবার মাসকুলার অ্যাট্রফির কথা। সো এই তিনটা আমাদের কাছে আসবে প্রথম কথা। এখন আমাকে বলেন গাইনোকোমাসিয়া, ঠিক আছে, গাইনোকোমাসিয়া এই জিনিসটা কি হচ্ছে আপনি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসে কখনো পাবেন? অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসে কিন্তু আপনার গাইনোকোমাসিয়া আসবে না,
ঠিক আছে, গেল এটা লিম্ব গার্ডেন। আর একটা হচ্ছে স্পাইনাল বালবার মাসকুলার অ্যাট্রফি। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা তো একটা এমএনডি টাইপ। অলওয়েজ মাথায় রাখবেন, টাঙে ফ্যাসিকুলেশন হবে, টাঙে ফ্যাসিকুলেশন হবে, ঠিক আছে। এখানে বলছে কি পেরি ওরাল ফ্যাসিকুলেশন। আচ্ছা, সো আমরা বাদ মানে বাদ দিয়ে আসতেছি হচ্ছে লিম গার্ডেল আর হচ্ছে স্পাইনাল বারবার। ইউজুয়ালি এটা হচ্ছে যে একটা ট্রাইনিউক্লিয়েটেড রিপিট এক্সপেনশন ডিসঅর্ডার, যেটা হচ্ছে আপনার স্পাইনাল বারবার মাসকুলার অ্যাট্রফিতে হয়। লিম গার্ডেলের ক্ষেত্রে আরো অনেক প্রিডমিনেন্ট ফিচার থাকবে লিম্বে, ঠিক আছে। মাইল্ড থাকবে না, প্রিডমিনেন্টলি থাকবে, মানে অনেক বেশি সিভিয়ার উইকনেস থাকবে। আচ্ছা, স্পাইনাল বালবার কেন বলতেছি? প্রথম কথা হচ্ছে বয়স দেখেন, 35 বছর। 30 থেকে 50 হচ্ছে এটার মেইন বয়সের ইনসিডেন্সটা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে যে আপনার মোটর সিমটম হয়, বালবার ইনভলভমেন্ট হয়, প্লাস এন্ডোক্রাইন ফিচার হয়। তাহলে মোটর প্লাস সেন্সরি প্লাস এন্ডোক্রাইন, ইউজুয়ালি কিন্তু এন্ডোক্রাইন সিমটম আপনারা নার্ভাস সিস্টেমে খুব কম পান। এখানে দেওয়া হয়েছে দুইটা, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের কথা বলতেছে, আর একটা বলতেছে হচ্ছে আপনার গাইনোকোমাসিয়া। এছাড়া রিডিউস বডি অথবা ফেসিয়াল হেয়ার অথবা টেস্টিকুলার অ্যাট্রফির কথাও আসতে পারে। আরেকটা জিনিস, আরেকটা কথা হচ্ছে যে আপনার আহ হ্যাঁ, পেশেন্টের ইনফার্টিলিটি আছে, ঠিক আছে। এইটা আরেকটা ফিচার এন্ডোক্রাইনের মধ্যে, ইনফার্টিলিটি, গাইনোকোমাসিয়া, ডায়াবেটিস, ঠিক আছে। এই জিনিসগুলা স্পাইনাল বালবার মাসকুলার অ্যাট্রফির ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সো দিস ইজ এ স্পাইনাল বালবার মাসকুলার অ্যাট্রফি। টাং ফ্যাসিকুলেশন থাকবে, টাং ফ্যাসিকুলেশন ইন কেস অফ অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, মায়োটনিক ডিস্ট্রফি নিয়ে কথা ছিল, ডিস্টাল ফ্যাসিকুলেশন হয় না মায়োটনিক ডিস্ট্রফিতে। দুইটা পয়েন্ট চলে গেল। কার্ডিয়াক প্রবলেম বেশি থাকে, ক্যাটারাক্ট থাকে, ওকে। স্পাইনাল বালবার মাসকুলারের ক্ষেত্রে কি হবে দেখেন, প্রক্সিমাল মাসেলের উইকনেস নিয়ে আসবে। এটার আরেকটা হচ্ছে ক্যানেডি সিনড্রোম, পস্টার ক্যানেডি না, ওটা আরেকটা ডিসঅর্ডার। আচ্ছা, পেরি ওরাল ফ্যাসিকুলেশন, তার মানে আমরা মাথায় রাখবো টাং ফ্যাসিকুলেশন বললে এএলএস, পেরি ওরাল বললে হাইলি সাজেস্টিভ অফ স্পাইনাল বালবার মাসকুলার অ্যাট্রফি। পেরি ওরাল প্যারাস্থেশিয়ার কথা বলা হয় সাইকিয়াট্রিক একটা ম্যানিফেস্টেশন বা একটা ডিসঅর্ডারের মধ্যে, বলেন তো কোথায়? কনভার্সন ডিসঅর্ডার হাইপারভেন্টিলেশনের কারণে হয়। ভেরি গুড, কনভার্সন ডিসঅর্ডার, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। সো এখানে স্পাইনাল বারবার মায়োটনিক ডিস্ট্রফি, এএলএস তো আগে বাদ, প্রক্সিমালি হয়, কোনো ফ্যাসিকুলেশন বা গাইনোকোমাসিয়া থাকবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এক গাইনোকোমাসিয়া দিয়ে মোটামুটি সবগুলা বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুব এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন, কিন্তু এটা কিন্তু এক্সট্রিমলি একটা রেয়ার কন্ডিশন, ওকে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কর্টিকোব্যাসাল ডিজেনারেশন, জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, নিউ ভ্যারিয়েন্ট ক্রুসফেল জ্যাকব, প্রোগ্রেসিভ সিভিয়ার ডিপ্রেশন, উইলসন ডিসঅর্ডার। 26 বছরের ফিমেল পেশেন্ট, মুড সুইং এর ডিপ্রেশন নিয়ে আসছে আপনার কাছে। She is prescribed Prozac, returns few months later with pains and numbness in her both leg. অ্যান্টিডিপ্রেসেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর মুড খারাপের দিকে গেছে, স্টার্ট টু হ্যাভ প্রবলেমস উইথ হার মেমোরি এন্ড মোটিভেশন। ক্লিনিকে আসছে, মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, স্লাইট ইনক্রিজ টোন ইন হার লিম্ব, অকেশনাল মায়োক্লোনিক জার্ক, এমআরআই তে থ্যালামিক হাইপার ইন্টেন্সিটি ইন দ্য T2 ইমেজ। দুইটা পয়েন্ট জাস্ট মাথায় ঢুকান এখানে। একটা পয়েন্ট বলছে মায়োক্লোনিক
জার্ক পাইছি আমরা। ওকে, সাথে আর একটা কি পাইছি, পেশেন্টের এই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতেছে খুব বেশি। ঠিক আছে, খুব র্যাপিডলি এটা ডেভেলপ করতেছে। সো সাসপেক্টেড ডায়াগনোসিস কি হবে এখানে? কর্টিকোপ্যাথাল ডিজেনারেশন। নিউ ভ্যারিয়েন্ট কর্টিকোবেসাল ডিজেনারেশন। সি নাম্বার কি হবে? কর্টিকোবেসাল ডিজেনারেশন, আপনি একটু বলেন তো, কর্টিকোবেসাল ডিজেনারেশনে মায়োক্লিনিক জার্ক পাবেন? ডিমেনশিয়া থাকবে, ডিমেনশিয়া থাকবে, জার্ক থাকবে না। ঠিক আছে, ভেরি গুড। যে ভাই বলছেন একটু কনফিউশন ছিলেন, একটা পেশেন্ট র্যাপিডলি প্রোগ্রেসিভ ডিমেনশিয়া প্লাস মায়োক্লিনিক জার্ক আছে তার, আহ, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। এটা হচ্ছে ক্রুসফেল জ্যাকব ডিজিজ। ঠিক আছে, কোন ইনফেকশনের কারণে হতে পারে এটা? প্রিয়ন্স। প্রিয়ন্স, ভেরি গুড। প্রিয়ন্স হচ্ছে, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আহ আচ্ছা থাক, এখান থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। একটা জিনিস বলেন, এখানে উইলসনটা কেন আসে নাই? উইলসনে কোন এরিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে? ব্যাজাল গ্যাংলিয়া। ওকে, প্রোগ্রেসিভ সিভিয়ার ডিপ্রেশন কেন আসে না? কারণ এখানে নিউরোলজিক্যাল ফিচার আছে, ডিপ্রেশন আসবে না। জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি কি? ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে মায়োক্লোনিক টাইপ অফ বা মানে লিম্বের মুভমেন্ট টাইপ অফ হচ্ছে এপিলেপসি হবে। ঠিক আছে, এখানে কোনো ডিপ্রেশন আসবে না। এই দুটা দিয়ে আপনারা এই দুটা বাদ দিবেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা কর্টিকোবেজাল ডিজেনারেশনের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক সিনড্রোম, রিজিডিটি, অ্যাপ্রাক্সিয়া, মায়োক্লোনাস, এলিয়েন লিম। যে এই এলিয়েন লিম ফেনোমেননটা কি বলেন? কারো কোনো আইডিয়া? হ্যাঁ, এটা কি ফ্যান্টম লিম্ব বোঝায় নাকি? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার এনিয়াল লিম্বের ক্ষেত্রে এটা হাতেও হতে পারে, এটা পায়েও হতে পারে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি সে তার যে লিম্বটা ইন্ডিপেন্ডেন্টলি সে এক্সপিরিয়েন্স করতেছে আর কি, মানে হাতটা নিজের মতো চলতেছে, তার কোনো এখানে কন্ট্রোল নাই, পাটা নিজের মতো চলতেছে, তার এখানে কোনো কন্ট্রোল নাই। এলিয়েন কেন বলা হয়েছে? বোঝাচ্ছে হচ্ছে যে জিনিসটা ফরেন, বোঝাচ্ছে বাইরের জিনিস। ঠিক আছে, এবং এটার উপরে তার কোনো কন্ট্রোল থাকে না, কেউ অন্য কেউ এটাকে কন্ট্রোল করতেছে। এটা হচ্ছে এলিয়েন লিম্ব ফেনোমেনন। ঠিক আছে, কর্টিকো ভেজালের ক্ষেত্রে এই জিনিসটা হবে, সাথে রিজিডিটি থাকতে পারে। ওকে, আচ্ছা, তারপরে এপিলেপসি জেনারেলাইজড অনেক নিয়ে হতে পারে। উইলসনের ক্ষেত্রে যেটা বলছিলাম, ডিফারেন্সিয়াল হিসেবে একটা উইলসন আসবে, কারণ বললাম তো নিউরোলজিক্যাল ফিচার ইন ইয়াঙ্গার পেশেন্ট, একটা ডিফারেন্সিয়াল ফার্স্টে আসবে হচ্ছে উইলসন ডিসঅর্ডার। ঠিক আছে, এবং এখানে এক্সট্রা পিরামিডাল সিমটম গুলো বেশি থাকবে, ট্রেমর, রিজিডিটি, এগুলা যেটা বলতেছিলাম বেজাল গ্যাংলিয়াতে এফেক্ট করে। এছাড়া কেএফ রিং আপনারা পাবেন। ওকে, সো
আজকে হচ্ছে এটি পর্যন্ত, কালকে আর বেশি ঝামেলা করবো না। যারা আছেন তারা একটা জাস্ট বলেন যে এই যে প্যাটার্নে পড়াচ্ছি, এটা কিন্তু অনলি যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য, নট হচ্ছে যে আপনার যারা মে ডায়েটের জন্য, তাদের জন্য। সো এখানে বেসিক্যালি আমি ট্রাই করতেছি পাস টেস্ট প্লাস হচ্ছে নোটস একবারে কম্বিনেশন করে আপনাদের মাথায় ঢুকে দেওয়ার জন্য, যাতে জিনিসটা হচ্ছে যে আপনাদের পরবর্তীতে হেল্প হয়। ঠিক আছে? সো জিনিসটা কি এফেক্টিভ নাকি আপনার